সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব 15। প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য। অন্ধকারবদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে, কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদয়ীমান, সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডরে। রুম থেকে বেরিয়ে করিডর ধরে সামনে এগোচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কীর্তিক সাহেবের রুম। কীর্তিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কীর্তিকের রুমের দরজায় এসে থামল অরু। সেই যে প্রথম দিন এসে কীর্তিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌখাট অবধি পাড়ায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কীর্তিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটি যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে ওরও। নক করতে কেমন যেন ইতস্ত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কীর্তিক কি করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে আচমকা থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুকনো একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজার টোকা মেরেই দিল ওরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কীর্তিকের। কি চাই? ওরু বাইরে থেকেই জবাব দিল, কিছু চাই না, একটু একটু। ওরু কথা শেষ করার আগেই কীর্তিক বলল, দরজা খোলাই আছে। কীর্তিকের জবাব শুনে ওরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই ওরু দেখতে পায় কীর্তিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট, দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কীর্তিকের রুমে কীর্তিকেরই সামনে দাঁড়িয়ে ওরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকেই এত সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরুর আনমনটা বলে ওঠে, ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তবা তবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কীর্তিক ভুরু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কীর্তিকের কাছে? ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে। সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কীর্তিক। তবুও অরুর উদ্দেশ্য ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি আমার, স্টুডেন্টদের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্যের ধার ধারি না আমি। অরু জানে ও কিছুতেই কীর্তিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কীর্তিক অরুর মুখের ওপর নিচ তোয়ালাটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দেব, তার আগে কাজ শেষ কর।
ওরও কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে, পা উঁচু করে। 2 আঙুলের ওপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগেই কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না। বিয়ে হয়ে গেলে তখন কি করবি? ওরও মিনমিনিয়ে বলল, খাবার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? ওরও নাসূচক মাথা নাড়ল। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? ওরও বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানেই দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কী করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। ওরও অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে ওর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটা যেন জ্বলজ্বল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক ওর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। ওরও কৃতিকের কথা মতোই তাই করল। গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় ওরও 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর। বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল ওরও। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে ওর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কে চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ওরু বলে, আমি কাল ভার্সিটি যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে ওরু বলে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল ওরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে ওরুর বুক থেকে যেন পাথর নেমে গেল, চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদনা করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো ওর আর কোনো কাজ নেই, তাই নাচতে নাচতেই বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যে কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জল জল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথরিনের ডরমেটরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন পকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বরাবর জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকেই এই সব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার
ঠিক একই কৌশলে এলিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতিক, অর্ণব আর সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা। অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটা ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যিই ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে ঘুমুট হয়ে কুণ্ডুলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝে ক্যাথরিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওর ওই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথলিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফুসফুস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল ও যার লেজে পা দিয়েছে সে কোনো ডোরা সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। এলিসা ভুরু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো। একটা মেয়ের চুল তার জন্য ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ তা বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস। জেকে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপল না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল? অর্ণবের কথায় ডরমেটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছে। তাছাড়া ক্যাথলিনেই ওরকে ব্যাক স্টেজের বেসমেন্টে আটকে রেখেছিল। আরও একবার চমকালো এলিসা। মুখ ফুটে বলল, ক্যাথ, হঠাৎ এসব কেন কেন করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমেটরিতে এসে একটানা আধ ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখেই বোঝা যাচ্ছে সারা দিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনিহাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি না নেই বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে পুনরায় আরও এক দস্তর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো, এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছে করেই দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিক করেছে? জেকে ভাইয়া নিজে মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হার্টে আঘাত করেছ, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি। আর আজ আবারও একই ভুল করেছ, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর? কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, শায়র ওয়াজ কমপ্লিটলি রাইট। হি ইজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। হোলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপর মনের মানুষটা যদি হয়
অন্য কারোর দখলে। এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করলো ওরও। সকাল সকাল এত এক্সাইটেডমেন্ট, এত আনন্দ, সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবেই না বা কেন? আনন্দ কোনো দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়া নিখিলের কাছে কিচ্ছুই যায় আসে না। সকাল সকাল বাসে উঠে ওরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে ওরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। ওরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। ওরু যখন অসহায়ের মতো ঠুস কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে শাইনি। শাইনিকে দেখে ওরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা শাইনি, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে শাইনির নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে, আবার নাও হতে পারে। অরুর ভেতরে ভেতরে ভীত স্বতন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যারাতে পাহাড়ের কোল ঘেঁষে সৌচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়ালে রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলদের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি ওরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পেছনে ছুটছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘরকুনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রুর জলে ভেসে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরের যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এ দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরুও দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসমভূমিতে। ঘাসাবৃত জমিনে দুহাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোই বাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? অপরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতেই আচমকা থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জয়ান কৃতিক চৌধুরী। মাথায় ব্যাকেট হেড, পরনে হোয়াইট ওভারসাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? ওরও নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল,
আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিকের এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়, তারপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভড়কে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখনও গভীর চুমুতে মত্ত। হি ইজ আ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনারই সাথে একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। ওরও চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনার সাথে? একই সাথে? কিভাবে কি? ওর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসল। কষ্ট পেয়ে মেয়েটা বোধবুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলে, ট্রিও রিলেশনশিপ, এর বেশি বুঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না ওরও। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো, সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। অরুর ভ্রম ভেঙে গেলেও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কক্ষনো না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। অরু 2 কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যাই চাইবেন তাই দেব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইব তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃতিক অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসি সংবরণ করল। মনে মনে ভাবল, পিচ্চিমের মায়ার পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের ব্যাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সব কিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাস করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নি দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আর একটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞাসা করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরে ঝিরে মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে অরুর। যদিও ভেতরে কষ্টটা আকাশসম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকি ওঠাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুহাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য।